নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছ এই মুহূর্তের বিশেষ কিছু খবর। প্রয়াত কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জাকির হোসেন বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত 2 সপ্তাহ ধরেই তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। তবলায় জাদুস্পর্শ স্তব্ধ হল। রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জাকির হোসেন। কলকাতায় ঠিক এই সময় এক অনুষ্ঠানে আসার কথা ছিল তার, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য বাতিল হয় সেই অনুষ্ঠান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত 2 সপ্তাহ ধরেই তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক পরিস্থিতির অবনতির খবর পেয়ে দেশ বিদেশে ছড়িয়ে থাকা অনুরাগীরা তার সুস্থতা কামনায় প্রার্থনা শুরু করেন, কিন্তু সেই সব প্রার্থনাকে ব্যর্থ করে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। উস্তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকেই। শিল্পী পরিবারের জন্ম, রক্তে মিশেছিল সেই সত্তা। সেই কারণেই নিজের ভিতর থেকে শিল্পী সত্তাকে খুঁজতে বেশি সময় লাগেনি। নেশাকেই পেশা বানিয়েছিলেন তিনি, আর তার জন্যই হয়তো আজ সকলের উস্তাদ তিনি। 1951 সালে মুম্বাইয়ে জন্ম তার। তার পিতা উস্তাদ আল্লাহ রাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। মাত্র 3 বছর বয়স থেকে তবলা সফর শুরু তার। 7 বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন তিনি। 2024 সালে জাকিরের হাত ধরেই ভারতে আসে গ্র্যামি পুরস্কার। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড শক্তি গানের অ্যালবাম দিস মোমেন্ট। এই একবারই নয়, মোট 7 বার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। 4 বার আন্তর্জাতিক সম্মান পান। 1988 সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। 2002 সালে পান পদ্মভূষণ সম্মান, আর 2023 সালে তাকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়। ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। শুধু তবলাবাদক হিসেবেই নয়, তিনি অভিনেতা, মডেলও ছিলেন। 1983 সালে হিট অ্যান্ড ডাস্টে প্রথম অভিনয়। মুখ্য চরিত্রে অভিনয় করেন 1998 সালে। রাহুল দেব বর্মনের জীবনের উপরে তৈরি সাজ সিনেমায় সেখানে রাহুল দেব বর্মনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবছর দেব পটেলের মাঙ্কি ম্যান সিনেমাতেও নিজের চরিত্রে অভিনয় করেছিলেন। 1990-এর দশকে ব্রুক বন্ড চায়ের বিজ্ঞাপন করেছিলেন তিনি। সেখান থেকেই লোকমুখে জনপ্রিয় হয়েছিল বাহতাজ। জাকির হোসেনের তবলায় সঙ্গত করেছেন পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলী খান, জর্জ হ্যারিসনের মতো দিকপালরা। ভারতের এই প্রতিভা বিশ্বের কাছে প্রমাণ করেছিল যে শুধু সঙ্গীতকে সঙ্গত দেওয়ার জন্য নয়, বাদ্যযন্ত্রই আলাদা সঙ্গীত হয়ে উঠতে পারে। তিনি উস্তাদ জাকির হোসেন। জাকির হোসেন নিজেই বলেছিলেন যে শিল্পী পরিবারে জন্ম তার, তাই ছোট থেকেই সঙ্গীত তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। বহু শিল্পী জাকির হোসেন সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছিলেন যে তাকে দেখেই শেখা যায় মাটির মানুষ কেমন হয়। বিশ্বখ্যাত শিল্পী হয়েও শিকড় ভোলেননি কখনো। এর কারণ হয়তো তার শিক্ষা। ভোর 3টের সময় বাবা ঘুম থেকে তুলে দিতেন, 6টা পর্যন্ত চলত তালিম। দেবী সরস্বতী, শ্রীকৃষ্ণের সঙ্গে পরিচয় সেখান থেকেই। সকাল 7টায় স্কুলে যেতেন। স্কুলে যাওয়ার পথেই মাদ্রাসায় পড়তেন কোরআন। পড়াশুনো সেন্ট মাইকেল হাই স্কুলে। বাকিদের সঙ্গে তিনিও চার্চে গিয়ে প্রার্থনা করতেন। ধর্মের বিভেদ বোঝেননি কোনোদিনই। রবিবার শিল্পীর জীবন শেষ হলেও শিল্প অবিনশ্বর। তার প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবেন জাকির হোসেন। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের নির্বাচন ঘোষণা করে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ঘোষণা করলেন আগামী 2025 সালের শেষে বা 2026 সালের শুরুতে নির্বাচন হবে বাংলাদেশে। বাংলাদেশে নির্বাচন কবে হবে? শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এই প্রশ্নটাই বারংবার উঠতে শুরু করেছে। সম্প্রতি বিএনপি শিবিরেও তারা বুঝিয়ে দিয়েছে তারা দ্রুতই নির্বাচন চায়। এই বিতর্কের পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশি এক সংবাদ মাধ্যম অনুসারে 2025 সালের শেষ দিক থেকে
২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন করাতে চায় ইউনূসের সরকার। সোমবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে এটাই প্রথম বিজয় দিবস উদযাপন। সেখানেই এই বড় ঘোষণা করলেন মোহাম্মদ ইউনূস। তিনি জানান ২০২৫ সালের শেষ বা ২০২৬ সালের প্রথম দিকে নির্বাচনের আয়োজন করা যেতে পারে। বিজয় দিবসের অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আমরা সকল প্রধান সংস্কারগুলি করে নির্বাচন আয়োজন করার আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদের আবারও বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করে নির্বাচন সম্পন্ন করতে হয়, তবে ২০২৫ সালের শেষে নির্বাচনের ব্যবস্থা করা সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। বলা যেতে পারে ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথম দিকের মধ্যেই নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। গত ৫ই আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যার প্রধান উপদেষ্টা করা হয় ইউনূসকে। ইউনূস প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই ইতিউতি প্রশ্ন উঠতে শুরু করেছিল নির্বাচনের প্রসঙ্গে। কবে নির্বাচন হবে তা নিয়ে কৌতূহল জন্মাতে থাকে সে দেশের সাধারণ মানুষের মনেও। এবার সেই জল্পনারই অবসান হল। হাই নিউজ নেটওয়ার্ক। খোদ তৃণমূল কাউন্সিলরই তোলাবাজ, এমনই অভিযোগ উঠছে বাগুইআটিতে। অভিযোগ, প্রমোটার টাকা না দেওয়ায় বন্দুকের বাঁট দিয়ে প্রমোটারের মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। মারধরের অভিযোগে কাউন্সিলর ঘনিষ্ঠ ২ শুভেন্দু মণ্ডল এবং রমেন মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্রান্ত প্রমোটারের দাবি, শুভেন্দু মণ্ডল এবং রমেন মণ্ডলকে গ্রেপ্তার করাই শেষ কথা নয়। এই ঘটনার পেছনে আসল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তাকেও গ্রেপ্তারের আর্জি জানিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন, পুলিশের ওপর ভরসা আর নেই। এভিডেন্স পাওয়ার পরেও সমরেশ চক্রবর্তীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, তবে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখছেন তিনি। টাকি পর্যটন কেন্দ্রের নতুন গন্তব্য টাকি পুবের বাড়ি। এবার সারা বছরের জন্য পর্যটকদের জন্য রাজবাড়ি খুলে দেওয়া হলো। 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত টাকি পুবের রাজবাড়িতে শুরু হচ্ছে পুবের হাট। সেখানে গ্রাম বাংলার গৃহবধূদের হাতের তৈরি নলেন গুড়ের পিঠে থেকে শুরু করে বিভিন্ন খাবার স্টল থাকবে। অল্প দামে সেই খাবারের স্বাদ নিতে পারবে যে কেউ। রাজবাড়ি পরিবারের সদস্য শর্মিষ্ঠা ঘোষ জানিয়েছেন, টাকির পর্যটনে এবার নতুন দিগন্ত খুলবে পুবের রাজবাড়ির পুবের হাট। আমি আবারও বলছি, পর্যটন শিল্পের জন্য ভীষণ বিখ্যাত এবং পুবের বাড়ি হচ্ছে পর্যটন শিল্পের কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। আমাদের 4টে এরকম বাড়ি ছিল, জমিদার বাড়ি, তার মধ্যে একমাত্র পুবের বাড়িটাই এখনো টিকে রয়েছে। বাকি 2টো জলের তলে এবং একটা শুধু সামনে দালানটুকু রয়েছে, বাদবাকিটা হোটেল হয়ে গেছে। তো আমার মনে হয় শুধুমাত্র টাকি পুবের বাড়িটাই রয়েছে এবং সেটাকে বাঁচিয়ে রাখার জন্যেই আমাদের সারাক্ষণ প্রতিনিয়ত আমরা লড়াই করে যাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এবছর কিন্তু আমরা খুব সুন্দরভাবে ঐতিহ্য আধুনিকতার মেলবন্ধন করিয়ে আমরা পুরো জায়গাটাকে সাজিয়েছি। এবং ঝুড়ি, যেগুলো এখন মানুষ আর দেখতে পায় না, চট, তারপরে ধরুন টাকির গামছা, এই ধরনের জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে, কুলো,
পাখা, যেগুলো এখন আর মানুষ জানে না, কারণ মানুষ এখন চাল ঝেড়ে খেতে জানে না, পাখার হাওয়া তারা বাতাস খেতে জানে না। এখন তো সবই ইলেকট্রিসিটি বা আপনার ধরুন যাদের একটু ক্ষমতা রয়েছে তারা এসি ইউজ করছে। তো সেই জন্য সেই সব কথা মাথায় রেখে আমরা স্পট থেকে শুরু করে এবং সমস্ত জায়গাটা এমনভাবে সাজিয়েছি যাতে মানুষের ঢুকলেই মনে হয় যে একটা অন্যরকম পরিবেশ এবং রাজবাড়ির সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর দেশে ফিরলেন দাবাড়ু ডি গুকেশ। সোমবার চেন্নাই বিমানবন্দরে তুমুল উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানানো হলো তাকে। সাংবাদিক সম্মেলনে গুকেশ ভাগ করে নিলেন তার সাফল্যের রহস্য। দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের 18 বছর বয়সী দাবাড়ু ডি গুকেশ। সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। FIDE বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের শেষ গেমে চীনের ডিং লিরেনকে 7.5 6.5 ফলে হারিয়ে খেতাব জিতেছেন গুকেশ। তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্টালিন, রাজনীতিবিদ থেকে ক্রীড়া জগতের বিশিষ্টরা। গত বৃহস্পতিবার ছিল 14তম ম্যাচ। 13তম ম্যাচের শেষে সমান পয়েন্ট ছিল দুই প্রতিযোগীর। নিয়ম অনুযায়ী যিনি আগে 7.5 পয়েন্টে পৌঁছবেন তিনিই জিতবেন। বৃহস্পতিবার গুকেশ জিতে 1 পয়েন্ট পেতেই পৌঁছে যান 7.5 পয়েন্টে। সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আবেগ ধরে রাখতে পারেননি গুকেশ, কাঁদতে দেখা যায় তাঁকে। সোমবার সিঙ্গাপুর থেকে চেন্নাই বিমানবন্দরে পৌঁছতেই ভক্তদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভেসে গেলেন তিনি। তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন তামিলনাড়ু সরকার ও জাতীয় ফেডারেশনের কর্তারা। ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার তথা প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের শহর চেন্নাইয়ে জন্ম গুকেশ ডোম্মারাজুর। বাবা চিকিৎসক, মা মাইক্রোবায়োলজিস্ট। 7 বছর বয়সে দাবা খেলা শুরু গুকেশের। 1 বছর পরে অনূর্ধ্ব-9 এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় জেতেন তিনি। অনূর্ধ্ব-12 স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় 5টি সোনা জেতেন গুকেশ। মাত্র 12 বছর 7 মাস 17 দিন বয়সে গ্র্যান্ডমাস্টারের যোগ্যতা অর্জন করেন তিনি। ভারতের কনিষ্ঠতম ও বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড গুকেশের ঝুলিতে। ভারতীয় দাবায় তার উল্কার গতিতে উত্থান সবার নজর কেড়েছিল। আর এবার সেই গতিই তাকে এনে দিল আরও এক রেকর্ড, মাত্র 18 বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা। সাংবাদিক সম্মেলনে তার সাফল্যের রহস্য ফাঁস করলেন গুকেশ। My target has always been to become the best player in the world. And when I was a kid, world champion world champion is a very important step towards the dream. But still, it's clear that there are a lot of strong players, and I still have a lot of improvement to do. And players like Magnus, they keep motivating me to work harder. And although this is a big achievement, and I know it comes at a very young age, I think that it's still a very, very long way to go. And my goal is to keep enjoying chess and to have a very long career, and hopefully to one day to become the best player. Paddy has been a very important part of my team. I asked Sandeep sir. I mean, after I won the candidates, I asked Sandeep sir, who was my sponsor, Westbridge, and Sandeep sir got immediately in touch with Paddy, for a mental training thing, and Paddy. We started working in preparation for the World Championship, and I've learned a lot of things, and I enjoyed all the conversations that I had with him. And in World Championship, it's not only about chess, but there's a lot of mental and emotional struggles that you have to deal with. And Paddy has had experience with high level sports and high level performance in different sports, and for me, for sure, the conversations that we had and the suggestions that he has given me for this match and for me as a person to develop myself has been very important, and I would like to give a lot of credit for him. For especially you could see that, for example, I lost game 1 and game 12, two very important games, and it's very tough to handle that in those moments. And Paddy, his teachings have really
helped me overcome those moments. So yeah, huge thanks to Paddy. গুকেশ 2022 সালে অলিম্পিয়াডে একক বিভাগে সোনা জিতেছিলেন। 2023 সালে সবচেয়ে কম বয়সে 2750 রেটিং পয়েন্টে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেই বছর সেপ্টেম্বরে বিশ্বনাথন আনন্দকে টপকে ভারতীয়দের মধ্যে ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছিলেন গুকেশ, আর এবার সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। ব্যুরো ইনপুটের সঙ্গে শান্তম চক্রবর্তীর রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। টাকার জন্যই যদি হেনস্থা করি তবে আলাদা কেন থাকতাম, অতুল কাণ্ডে পাল্টা প্রশ্ন ধৃত নিকিতার। বেঙ্গালুরুর তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী অতুল সুভাষের মৃত্যু মামলায় গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রী নিকিতা সিংহানিয়া এবং শ্বশুরবাড়ির আরও 2 সদস্য। তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর এক নিম্ন আদালত। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারির পর প্রাথমিক জেরায় অতুলকে টাকার জন্য হেনস্থা করার অভিযোগ অস্বীকার করেছেন নিকিতা, বরং অতুলই তাকে হেনস্থা করতেন বলে দাবি মৃতের স্ত্রীর। পুলিশকে নিকিতা জানিয়েছেন, যদি টাকার জন্যই তিনি অতুলকে হেনস্থা করেন তাহলে আলাদা থাকতেন কেন। অতুলের আত্মহত্যা, 24 পাতা সুইসাইড নোট এবং মৃত্যুর আগে একটি দীর্ঘ ভিডিও বার্তা ঘিরে বারবার প্রশ্ন উঠেছে নিকিতার ভূমিকা নিয়ে। স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, নিকিতা জেরায় জানিয়েছেন তিনি প্রায় 3 বছর ধরে অতুলের সঙ্গে আলাদা থাকেন। ফলে তার বিরুদ্ধে যে হেনস্থার অভিযোগ উঠছে তা ভিত্তিহীন বলেই দাবি অতুলের স্ত্রীর। অতুল কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকলেও তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা, নিকিতাও উত্তরপ্রদেশের বাসিন্দা। তবে তাঁদের বনিবনা ছিল না। বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল উত্তরপ্রদেশের এক পারিবারিক আদালতে। অতুলের স্ত্রী নিকিতাও চাকরিজীবী। তিনি হরিয়ানার গুরগাঁওতে একটি বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতেন। পুলিশ জানিয়েছে, রবিবার গুরগাঁও থেকে নিকিতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরিবারের বাকি সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। অতুলের মৃত্যুর পর শোনা যায় সুইসাইড নোটটি তার গুগল ড্রাইভে লিঙ্ক করা ছিল। আচমকা সেই লিঙ্ক নাকি উধাও হয়ে গিয়েছে। যদিও এই তথ্য মিথ্যা বলে দাবি বেঙ্গালুরুর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তদন্তকারী দল বিষয়টি খতিয়ে দেখছে। ইন্টারনেটে অতুলের সার্চ হিস্ট্রি নিয়ে কিছু গুজব ছড়িয়েছে। তিনি কিছু বিষয় ইন্টারনেটে খোঁজাখুঁজি করেছিলেন, কিন্তু ইন্টারনেটে তিনি ঠিক কী খুঁজেছিলেন এবং কতদিন ধরে খুঁজেছিলেন তা এখনো স্পষ্ট নয়। হাই নিউজ নেটওয়ার্ক। দুর্ঘটনাগ্রস্ত কিশোরের পাশে আল্লু অর্জুন, যেতে না পারলেও চিকিৎসার খরচ বইতে রাজি আল্লু। এক রাতের হাজতবাস, অনেকটাই বুঝি বদল ঘটল বাস্তবের পুষ্পার। একবারের জন্য মেজাজ হারাননি, প্রশাসনের সঙ্গে অসহযোগিতাও করেননি। উল্টে যেভাবে বাকি অভিযুক্তরা গড়াদের ওপারে থাকেন সেভাবেই থেকেছেন তিনি। জামিনে মুক্তি পাওয়ার পরেই তাঁর অভিনীত ছবি পুষ্পা 2 দেখতে গিয়ে ঘটনাগ্রস্ত পরিবারকে সমবেদনা জানালেন আল্লু অর্জুন। একই সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন। জোর হাতে জানালেন তিনি দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে আছেন। প্রয়োজনে গুরুতর আহত কিশোরের চিকিৎসার সমস্ত দায়ভার নিতেও প্রস্তুত। রবিবার সমাজ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন নায়ক। লেখেন, আইনি পদক্ষেপের কারণে দুর্গত পরিবারের সঙ্গে সরাসরি দেখা করতে পারছি না, কিন্তু আমার মন পড়ে আছে ওদের কাছেই। অঘটনের জন্য আন্তরিক দুঃখিত। আহত কিশোরের দ্রুত আরোগ্য কামনা করছি। পরিবারের বাকিরাও যাতে নিজেদের সামলে উঠতে পারেন তার জন্য প্রার্থনা জানাচ্ছি। ওদের পরিবারের সকলকে সমবেদনা জানাই। মুক্তির আগে থেকেই নানা কারণে চর্চায় আল্লু অর্জুন রশ্মিকা মান্দানা অভিনীত ছবি। কখনো তার গান নিয়ে, কখনো তার দৃশ্যায়ন নিয়ে আলোচনা চলছে। ছবি মুক্তির দিন যত এগিয়ে এসেছে ততই উত্তেজনা বেড়েছে অভিনেতাদের অনুরাগীদের মধ্যে। 4 ডিসেম্বর ছবি মুক্তির দিন রীতিমতো বীর পুজো হয়েছে, সেখানেই বিপত্তি। সন্ধ্যা থিয়েটারে সেদিন নিজে উপস্থিত ছিলেন আল্লু। দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন রেবতী এবং তার ছেলে শ্রীতেজ। নায়ককে চোখের সামনে দেখে নিজেদের ধরে রাখতে পারেননি উপস্থিত দর্শকরা। আল্লুকে ছুঁয়ে দেখার তাগিদ থেকেই বাড়তে থাকে ভিড়। অসুস্থ বোধ করতে থাকেন রেবতী। ভিড় ছড়াতে স্থানীয় প্রশাসন এরপরেই জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। তখনই পদপিষ্ট হন আক্রান্ত এবং তার ছেলে। খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় রেবতীর। চিকিৎসা চলছে তার কিশোর ছেলের। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।